শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আকমল হোসেন, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ। আজকে আমরা অপটিমাইজেশনের 7 নম্বর ক্লাস করব। আমরা ইতিপূর্বে অপটিমাইজেশনের 6টি ক্লাস করেছি। আজকের ক্লাসে আমি ম্যাট্রিক্সের যে ক্র্যামার্স রুল, এইটা নিয়ে একটু আলোচনা করব। আমি যদি ক্র্যামার্স রুলটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে 6 নম্বর ক্লাসে অপটিমাইজেশনের একটা সমাধান আমি ক্র্যামার্স রুলে করেছি। সেই সমাধানটা আমাদের বুঝতে সুবিধা হবে। এই বোঝার স্বার্থে আমি এই ক্র্যামার্স রুলটা আলোচনা করব। যারা সেকেন্ড ইয়ারে আছো অনার্সে, তারা ম্যাট্রিক্সে ক্র্যামার্স রুল পেয়েছো, আর যারা ফার্স্ট ইয়ারে যারা আছো তাদের জন্য এটা একটু জানা দরকার। এই জন্য আমি প্রথমে ক্র্যামার্স রুলটা আলোচনা করব। আলোচনা করে আমরা একটা একাধিক চলকের ক্ষেত্রে সমস্যার সমাধান করব। তো ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করার ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে যে সমীকরণের প্যাটার্নটা এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি, অর্থাৎ লিনিয়ার হতে হবে। সমীকরণের প্যাটার্নটা কি হতে হবে? লিনিয়ার হতে হবে। এ এক্স মানে এক্স এর পাওয়ারটা 1, বি ওয়াই চলক ওয়াই এর পাওয়ারটা কত? 1, কোনো কিছু লেখা না থাকলে 1। আর সমান চিহ্নের ডান দিকে কি থাকতে হবে? কনস্ট্যান্ট থাকতে হবে। তখন আমরা প্রবলেমগুলো ম্যাট্রিক্স নিয়মে ক্র্যামার্স রুলে আমরা সমাধান করতে পারবো। আমি আবারও বলছি, আমি যদি ক্র্যামার্স রুলে সমাধান করতে চাই বা ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করতে চাই, তাহলে আমার ইকুয়েশনটা অবশ্যই লিনিয়ার, অর্থাৎ একমাত্রিক হতে হবে। এর মানে এক্স এর পাওয়ার 1 হতে হবে, ওয়াই এর পাওয়ার 1 হতে হবে। যদি এক্স স্কোয়ার থাকে অথবা ওয়াই স্কোয়ার বা এক্স কিউব থাকে, তাহলে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমীকরণের সমাধান করা যাবে না। এবং সমাধানের জন্য সাজানোর প্যাটার্নটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই, অর্থাৎ এক্স আর ওয়াই চলক দুইটা তার সহগ সহ সমান চিহ্নের বাম দিকে থাকবে, আর ডান দিকে কে থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তো এখানে আমি দুটো সমীকরণ দেখাচ্ছি। একটা সমীকরণ -6x - 2y ইকুয়াল টু -50, অর্থাৎ এর জায়গায় কত আছে? -6, আর বি এর জায়গায় কত আছে? -2, সি এর জায়গায় কত আছে? -50। একইভাবে -2x - 4y ইকুয়াল টু -30। আমি ইচ্ছে করলে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে সব মাইনাসগুলোকে কি করতে পারি? প্লাস করে ফেলতে পারি -1 দ্বারা গুণ করে। আমি ইচ্ছে করলে -1 দ্বারা গুণ করতে পারি, আবার গুণ নাও করতে পারি, সেটা আমাদের ইচ্ছার ব্যাপার। আমি গুণ করছি না, যা আছে আমি তাই কি করেছি? রেখে দিয়েছি। এই সমস্যাটা আমরা ক্র্যামার্স রুলে করব। ক্র্যামার্স রুলে করার আগে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে ম্যাট্রিক্সের চিহ্নটা হচ্ছে অনেকটা থার্ড ব্র্যাকেটের মতো। কার মতো? থার্ড ব্র্যাকেটের মতো। এই যে 3, 5, 2, 1, এই হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন। 3, 5, 2, 1, এটা একটা ম্যাট্রিক্স। এখন আমি যদি এই 3, 5, 2, 1 কে এইভাবে লিখি খাড়া টান দিয়ে, তাহলে এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট, মানে নির্ণায়ক। আমি আবারও বলছি যে এই ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেটের মতো 3, 5, 2, 1, এই উপাদানগুলোকে খাড়া চিহ্ন দ্বারা প্রকাশ করলাম, তাহলে এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের মানে 3, 5, 2, 1 ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক। আর সেই নির্ণায়ক বের করার নিয়মটা আমি বলেছি কি, সেটা হচ্ছে এইটা গুণ করব। চিহ্ন যা আছে তাই, 3 একে 3, +3 হলে +3, -3 হলে -3 লিখবো। আবার এখানে 3 একে 3,
এরপর এই 5 আর 2 গুণ করব, 5 দুগুণা 10, চিহ্ন প্লাস হলে মাইনাস লিখব, মাইনাস হলে প্লাস লিখব। 5 দুগুণা 10, প্লাস চিহ্ন আমি কি লিখব, -10 লিখব, সমান -7। এই হচ্ছে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক 3521 এর মান। সেটা আমি গত ক্লাসে দেখেছি। আমি আবারও বলছি, আজকের ক্লাসের আমার উদ্দেশ্য হচ্ছে অপটিমাইজেশনের একাধিক স্বাধীন চলক একটা সমস্যার সমাধান করা। গত ক্লাসে করেছি, আজকে অর্থনৈতিক চলক দিয়ে সমস্যার সমাধান করব। সেখানে কিন্তু আমার ক্র্যামার্স রুলটা কাজে লাগবে। আর সেজন্য আমি গত ক্লাসে ক্র্যামার্স রুলটা করেছি, আজকে আবার একটু ক্র্যামার্স রুলটা ভালো করে বোঝাবো। আর এই জন্য এই দুইটা সমীকরণ আমি বেছে নিয়েছি। একটুকু মনে রাখতে হবে, এই সমীকরণটা সমাধান করার পর আমি যে অর্থনৈতিক সমস্যাটা দেব, সেই অর্থনৈতিক সমস্যাটা প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করার পর এই দুইটা সমীকরণ বের হবে। এই দুইটা সমীকরণ বের হবে, সমাধানটা কিন্তু এখন আমি করে দেখাই দিচ্ছি, পরে যথাসময়ে আমি আলোচনা করব। আমরা এখন এটা ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করব। ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করতে হলে সমীকরণকে ম্যাট্রিক্সের আকারে সাজাতে হবে। কার আকারে? সমীকরণকে ম্যাট্রিক্সের আকারে সাজাতে হবে। ম্যাট্রিক্সের আকারে সাজানোর নিয়মটা কি? প্রথমে সহগ লিখতে হবে, এরপরে চলক লিখতে হবে, এরপর সমান চিহ্ন দিয়ে কনস্ট্যান্ট লিখতে হবে। প্রথমে কি আসবে? সহগ লিখতে হবে, এরপর কি লিখব? চলক, সমান চিহ্ন, ডান দিকে কে থাকবে? কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ ম্যাট্রিক্স পদ্ধতিতে একটা সমীকরণকে সাজানোর কি হলো? নিয়ম হলো, প্রথমে কি হবে? সহগ হবে, এরপরে চলক হবে, সমান চিহ্ন দিয়ে ডান দিকে কি হবে? কনস্ট্যান্ট হবে। আমার এই সমীকরণে আমরা একটু লক্ষ্য করি, আমাদের সহগ হচ্ছে -6, আমি -6 লিখেছি। এরপর y এর সহগ -2 লিখেছি, x এর সহগ -2 লিখেছি, y এর সহগ -4 লিখেছি। অর্থাৎ এই সহগটা আমার লেখা হয়ে গেল, সহগটা লেখা হয়ে গেল। x এর সহগ -6, y এর সহগ -2, x এর সহগ -2, y এর সহগ -4 লেখা হলো। মনে রাখতে হবে, আমি x এখানে প্রথমে আছে, এই জন্য এটা x এর কলাম, y পরে আছে, এটা হচ্ছে y এর কলাম। সহগ লিখলাম, লেখার পর কি লিখতে হবে? চলক লিখতে হবে। চলক কি আছে? x আর y। এটা লেখার সিস্টেম হচ্ছে উপরে x, নিচে y। এরপর সমান চিহ্ন দিয়ে কি লিখতে হবে? কনস্ট্যান্ট লিখতে হবে। আমার কনস্ট্যান্ট কত আছে? আমার কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস কত? 50 -30। এই আমি লিখলাম। লেখার পর এরপরে এটাকে আমরা সমাধান করব। এটা সমাধান করার নিয়ম হচ্ছে, ক্র্যামার্স রুলে সমাধান করার নিয়ম হচ্ছে, এই আমি x এর মান যখন বার করব, x এর মানটা যখন আমি বার করব, এই ম্যাট্রিক্সের প্রথম কলামের পরিবর্তে এই কনস্ট্যান্ট কলামটা বসবে। আমি আবারও বলছি, আমি যখন x এর মান বার করব, এটাকে নির্ণয়কে রূপান্তর করব। কিসে রূপান্তর করব? নির্ণয়কে। তবে x এর মান বার করার জন্য ফার্স্ট কলামটা পরিবর্তন হয়, এই কনস্ট্যান্ট কলামটা বসবে। কত বসবে? -50 -30। আর এখানে -2 -4 যা আছে কি? -2 -4 যা আছে তাই। অর্থাৎ এখানে নির্ণায়ক মানটা বসবে। সেই নির্ণায়ক মানটা কিভাবে বসবে? সেই নির্ণায়ক মানটা হচ্ছে, যেহেতু x এর মান বার করছি, প্রথম চলক, ফার্স্ট কলাম চেঞ্জ হবে, এই কনস্ট্যান্ট কলামটা বসবে, এটা যা আছে তাই। আর নিচে হচ্ছে এই মূল ম্যাট্রিক্সের নির্ণায়ক মান, পুরাটা কোথায় বসবে? নিচে বসবে। মানে এখানে কিন্তু নিচে কোনো পরিবর্তন নাই। অর্থাৎ নিচে কি লিখবো? -6 -2, -6 মাইনাস কত? 2, -2 -4 সমান কত?
এখানে -50 -4 গুণ দিলে কত? 200। -50 -4 গুণ দিলে +200, -2 -30 গুণ দিলে +60, বিয়োগ হয়ে কত হবে? -60। আর আমাদের নির্ণায়ক মান হচ্ছে -6 -4 হচ্ছে 24, -2 -2 হচ্ছে +4 -4। এখানে 200 থেকে 60 গেলে হচ্ছে 140, 24 থেকে 4 গেলে 20 সমান কত? 7। অর্থাৎ আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতে ক্র্যামারস রুলে x এর মান কত পেয়েছি? 7 পেয়েছি। এখন যদি আমি y এর মান যদি পেতে চাই, কার মান? y এর মান যদি পেতে চাই, তাহলে y হচ্ছে 2 নাম্বার চলক, অর্থাৎ ফার্স্ট কলামটা যা আছে তাই থাকবে, -6 -2। সেকেন্ড কলামটা পরিবর্তন হবে, এই কনস্ট্যান্টটা বসবে, -50 -30। আমি আবার বলছি, যদি y এর মানটা যদি বের করতে চাই, yটা হচ্ছে আমার 2 নাম্বার কলামের চলক। কয় নাম্বার কলামের চলক? 2 নাম্বার কলামের চলক। এই জন্য এই 2 নাম্বার কলামটা পরিবর্তন হয়ে -50 -30 এখানে বসবে, প্রথম কলাম যা আছে তাই। তাহলে x এর মান বের করার সময় প্রথম কলামের পরিবর্তন হয়, এইটাই। আর y এর মান বের করার সময় দ্বিতীয় কলামের পরিবর্তন হয়। বসে কোনটা? এই মানটা বসে। আর নিচে কিন্তু আপনার মূল ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বসবে, মানে -6 -2 -4 মূল ম্যাট্রিক্সের কি বসবে? নির্ণায়ক মান বসবে। কোথায় বসবে? নিচে বসবে। এখন আমরা এটা সমাধান করি। -6 -30 গুণ দিলে হচ্ছে 180, মাইনাসে মাইনাসে প্লাস, আমরা জানি উল্টা চিহ্ন বসবে, মাইনাস। 50 দুগুণা কত? 100। আর এখানে তো নির্ণায়ক মান একবার বের করেছি কত? 20। এই যে 24 বিয়োগ 4, আর লেখার দরকার নাই, একবার যেহেতু বের করেছি ডাইরেক্ট কত লিখবো? 20। 80 কে 20 দ্বারা ভাগ করি, কত পেয়েছি? 4। তাহলে আমরা কি দেখলাম? এই সমীকরণটা সমাধান করে ম্যাট্রিক্স পদ্ধতিতে x এর মানটা 7 পেয়েছি, y এর মানটা 4 পেয়েছি। এই সমীকরণটা আমরা ম্যাট্রিক্স ছাড়া অন্য যে কোনো নিয়মে আমরা সমাধান করতে পারবো। আমরা যে নিয়মের সুবিধা মনে করি আমরা সেই নিয়মে সমাধান করব। কেউ ইচ্ছে করলে এখানে -6x আছে, এখানে -2x আছে, এই 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করবে। কত দ্বারা গুণ করবে? 3 দ্বারা গুণ করবে। এই 3 দ্বারা গুণ করলে এটা কত হয়ে যাবে? -6 -12y -90। এখানেও -6, এখানে -6, এই সমীকরণ থেকে এই সমীকরণ বিয়োগ দিলে x ক্যান্সেল হবে, y এর মান বেরিয়ে যাবে, y এর মানটা বসিয়ে দিলে x এর মানটা চলে আসবে। এইভাবেও আমরা কি করতে পারি? সমাধান করতে পারি। তবে কম সময়ের ভিতরে শর্টকাট পদ্ধতিতে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করা যায়। আমি বলবো, যদি লিনিয়ার ইকুয়েশন হয়, একমাত্রিক সমীকরণ হয়, কনস্ট্যান্ট যদি থাকে, তাহলে আমরা ম্যাট্রিক্সের ক্র্যামারস রুলের পদ্ধতিতে আমরা এটা কি করব? আমরা সমাধান করব। তাহলে আমি এই সমীকরণটা এখানে একটু ছোট করে লিখে রাখছি। মাইনাস কত? 6x -2y কত? -50, -2x -4y সমান কত? -30। এটা সমাধান করে আমি কত পেয়েছি? x = 7 আর y = কত পেয়েছি? আমি 4 পেয়েছি। তো এখন আমি অপটিমাইজেশনের একটা অর্থনৈতিক সমস্যা দেব, দুইটা স্বাধীন চলকের। যে অর্থনৈতিক সমস্যার প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করলে আমরা এই দুইটা সমীকরণ পেয়ে যাব, সমাধান করলে এই দুইটা। সুতরাং সমীকরণটা বের করে কিন্তু আমি আর সমাধান করব না, সমাধান আমরা এই নিয়মে কি করব? আমরা সমাধানটা দেখাবো। এটা আমি আগেই কি করলাম? বলে রাখলাম। এখন আমি সমস্যাটা তোমাদেরকে দিচ্ছি। আমি একটা অর্থনৈতিক সমস্যা এখানে উল্লেখ করলাম।
উপরে লিখতে হবে যে একজন একচেটিয়া কারবারির চাহিদা অপেক্ষক হলো। কি লিখতে হবে? একজন একচেটিয়া কারবারির চাহিদা অপেক্ষক হলো x equal to 25 minus 0.5 px, y equal to 30 minus py। এরপরে লিখতে হবে খরচ অপেক্ষক হলো c equal to x square plus twice xy plus y square plus 20। এটা হচ্ছে খরচ অপেক্ষক। প্রশ্ন হচ্ছে 1 নাম্বার, একটু লিখে রাখো। 1 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর বের করো। সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর বের করো। প্রশ্নটা কি? সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন বের করো। 2 নাম্বার, দাম স্তর বের করো। 3 নাম্বার, সর্বোচ্চ মুনাফা বের করো। তাহলে 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 1 নাম্বার বলেছে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন বের করো। কি বের করো? উৎপাদন বের করো। এর মানে কার মান চেয়েছে? এক্স এর মান আর কার মান? ওয়াই এর মান। কারণ এখন দুটো দ্রব্য এক্স আর কি ওয়াই, তাহলে কার উৎপাদন? এক্স এর উৎপাদন আর ওয়াই এর উৎপাদন। অর্থাৎ 1 নম্বর প্রশ্নে এক্স এর আর ওয়াই এর মান বের করলে আমাদের আনসার শেষ। তবে পর্যাপ্ত শর্ত দ্বারা পরীক্ষা করে আমাদেরকে প্রমাণ করতে হবে এই উৎপাদনের মুনাফা সর্বোচ্চ, তখন আমরা বলবো এটা সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর। 2 নম্বর প্রশ্ন বলেছে দাম স্তর বের করো। তাহলে আমাদের এক্স আর ওয়াই হচ্ছে দুটো দ্রব্য, আমাদেরকে এক্স এর দাম পিএক্স বের করতে হবে, ওয়াই এর দাম পিওয়াই বের করতে হবে। অর্থাৎ পিএক্স আর পিওয়াই এর মান বের করতে হবে। কয় নাম্বার প্রশ্নে? 2 নাম্বার প্রশ্নে। আসলে 2 নাম্বার প্রশ্নের আনসারটা 1 নাম্বার প্রশ্নের সাথে সম্পর্কযুক্ত। যখন আমি 1 নাম্বার প্রশ্নে এক্স এবং ওয়াই এর মানটা বের করে ফেলবো, তখন এই যে এক্স এর মান বসিয়ে দিলে পিএক্স পেয়ে যাচ্ছি, ওয়াই এর মান বসিয়ে দিলে পিওয়াই পেয়ে যাচ্ছি। আর 3 নাম্বার প্রশ্ন আমাকে বলেছে সর্বোচ্চ মুনাফার পরিমাণ বের করো, মানে কার মান? পাই এর মান। তাহলে আমরা কি করব? মুনাফা অপেক্ষকে উৎপাদনের পরিমাণ এক্স আর ওয়াই এর মান বসিয়ে দিলে সর্বোচ্চ মুনাফা পাই পেয়ে যাব। এখন প্রশ্ন হলো অঙ্কটা আমরা কিভাবে শুরু করব? আমরা বলেছি যে অপটিমাইজেশনের অঙ্কে, মানে ম্যাক্সিমাইজেশন অর মিনিমাইজেশনের অঙ্কে সর্বোচ্চ কথা অথবা সর্বনিম্ন কথা যার সাথে যুক্ত থাকবে তাকে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ শব্দটা মুনাফার সাথে যুক্ত। কার সাথে? সর্বোচ্চ শব্দটা কার সাথে যুক্ত? মুনাফার সাথে যুক্ত। অতএব এই সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে মুনাফা অপেক্ষককে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করতে হবে। এখন আমাকে দেখতে হবে আমার মুনাফা অপেক্ষক দেয়া আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের চাহিদা অপেক্ষক দেওয়া আছে এক্স দ্রব্যের আর ওয়াই দ্রব্যের, আর দেওয়া আছে খরচ অপেক্ষক। তাহলে মুনাফা সর্বোচ্চকরণের আগে আমাকে মুনাফা অপেক্ষক বার করতে হবে। আর সেই মুনাফা অপেক্ষক বের করার নিয়মটা কি? পাই ইকুয়াল টু আর মাইনাস সি। এটা আমরা এর আগে আলোচনা করেছি। আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? মুনাফা পাওয়া যায়। আমার প্রশ্নে কিন্তু ব্যয় দেওয়া আছে, অত ব্যয় নিয়ে কোনো চিন্তা নাই। কি বার করতে হবে? আয় বার করতে হবে। আর আমি বলেছি আয় বের করতে হবে চাহিদা অপেক্ষক হতে। কোনটা থেকে? চাহিদা অপেক্ষক হতে। অপটিমাইজেশনের আগের ক্লাসগুলো ফলো করলে আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি আয় বের করতে হবে চাহিদা অপেক্ষক হতে, এবং সেখানে বলে দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছি, সেটা হচ্ছে চাহিদা অপেক্ষক হতে আয় বের করতে হলে দাম সমান চিহ্নের বামে যেতে হবে, পরিমাণ সমান চিহ্নের
ডানে যেতে হবে, তারপর সেই দামকে পরিমাণ দ্বারা গুণ করলে আয় বেরিয়ে যাবে। তাহলে এই যে কয়েকটা ক্লাস আগে যে কথাগুলো বলেছি, ওই কথাগুলো এখনো কাজে লাগবে, নতুনত্ব আর কোনো কিছু নাই। তাহলে এখন মুনাফা অপেক্ষক বের করার জন্য খরচ দেওয়া আছে, আমাকে কোনটা বের করতে হবে? আয় অপেক্ষক বের করতে হবে। এই আয় অপেক্ষক বের করতে হবে চাহিদা অপেক্ষক হতে। আমার চাহিদা অপেক্ষকে এক্স দ্রব্য আছে, ওয়াই দ্রব্য আছে। তাহলে আমাকে দুটো আয় বের করতে হবে, একটা এক্স দ্রব্যের আয় বের করতে হবে আর একটা ওয়াই দ্রব্যের আয় বের করতে হবে। এরপর দুইটা আয় যোগ করলে আমি মোট আয় পাবো। যদি একটা দ্রব্য হতো সেটা আমার জন্য খুবই ভালো ছিল, আমি একটা দ্রব্য আয় বার করার পর ব্যয় বাদ দিলে মুনাফা অপেক্ষকটা পেয়ে যেতাম। কিন্তু আমার এখানে দ্রব্য কয়টা দেওয়া আছে? দুইটা। অতএব আমাকে আলাদাভাবে এক্স দ্রব্যের আয় বের করতে হবে, ওয়াই দ্রব্যের আয় বের করতে হবে। এক্স দ্রব্যের আয় বের করার জন্য আমাকে এই এক্স দ্রব্যের দাম সমান চিহ্নের বামে নিয়ে আসতে হবে, পরিমাণটা ডানে নিয়ে আসতে হবে। একই কাজ করতে হবে ওয়াই দ্রব্যের ক্ষেত্রে। তাহলে এখন আমি আমার কাজগুলো কি করছি, শুরু করছি। প্রথম কাজ হচ্ছে আমার কি করা? এক্স দ্রব্যের আয় বের করা। আমি প্রথমে এক্স দ্রব্যের চাহিদা অপেক্ষক লিখব। কি লিখবো? এক্স দ্রব্যের চাহিদা অপেক্ষক। সেটা কত? x equal to 25 minus 0.5 px। আমরা জানি আয় বের করতে হলে দাম সমান চিহ্নের বামে চলে আসতে হবে। সো মাইনাস 0.5x সমান চিহ্নের বামে আসলে কত হবে? 0.5 px। মাইনাসটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। 25 প্লাস এক্সটা ডানে গেলে মাইনাস এক্স হয়ে গেল। সুতরাং px equal to 0.5 দ্বারা ভাগ করলে এটা হবে কত? 50। এটা হবে টোয়াইস এক্স। একটু ডট ডট দিয়ে দিই। কেন ডট ডট এক নাম্বার দিলাম? কারণ ওই যে আমাকে এক দ্রব্যের দাম বের করতে হবে 2 নাম্বার প্রশ্নে, অতএব এই 1 নম্বরে এক্স এর মান বসিয়ে দিলে এক্স দ্রব্যের দামটা পেয়ে যাবো। এই জন্য এখানে 1 নাম্বার দিয়েছে। এখানে যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসলাম, একেবারে সহজ। 0.5 দ্বারা আমরা 25কে ভাগ করি, না পারলে ক্যালকুলেটারে 25 লিখে ডিভাইডেড বাই 0.5 দেই, কত রেজাল্ট আসবে? 50। আর এক্স এর সহগ কত? 1। এক্স এর সহগ কত? 1। 1 কে 0.5 দ্বারা ভাগ করে রেজাল্ট কত আসবে? 2 ক্যালকুলেটারে। আর আরেকটা কথা আমি বলছি, 0.5 মানে কি? 0.5 হচ্ছে হাফ। 1/2। 1/2। তাহলে 0.5 এর জায়গায় আমরা 1/2 কল্পনা করি। দুইটা ডানে চলে গেলে 25 দুগুণা 50, দুইটা ডানে চলে গেলে টোয়াইস এক্স হয়ে যাচ্ছে। যাক, আমরা যেভাবে পারি আমরা ভাগ করার কি করব, চেষ্টা করব। আমরা এক্স দ্রব্যের আয় পেয়ে গেলাম। এখন সুতরাং এক্স দ্রব্যের আয় আর এক্স মানে কি? এক্স দ্রব্য হতে আয়, সেটা কত? এক্স দ্রব্যের দাম ইনটু এক্স দ্রব্যের পরিমাণ। অর্থাৎ এক্স দ্রব্যের দামকে যদি এক্স দ্রব্যের পরিমাণ দ্বারা গুণ করি তাহলে এক্স দ্রব্য হতে আয় পাওয়া যাবে। আমি আবারও বলছি, আর এক্স হচ্ছে এক্স দ্রব্যের আয়। এখানে একটু ভাষা দিতে হবে। এখন এক্স দ্রব্যের আয় হলো আর এক্স ইকুয়াল টু পি এক্স ইন্টু এক্স। এক্স দ্রব্যের দামকে এক্স দ্রব্যের পরিমাণ দ্বারা গুণ করলে এক্স দ্রব্য হতে আয় পাওয়া যাবে। এই কলমের দাম হচ্ছে 40 টাকা। কোম্পানি এই কলম বিক্রি করে 10 একক। তাহলে কোম্পানির আয় কত? 40 পূরণ 10 সমান 400 টাকা। তাহলে আয়টা কিভাবে বের করেছি? দামকে পরিমাণ দ্বারা গুণ করে। আমার দামটা কত? 50 মাইনাস টোয়াইস এক্স। গুণ দেব কত দ্বারা? এক্স দ্বারা। আমি কত পেয়েছি আয়টা? 50x মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার। 50x মাইনাস টোয়াইস এক্স আর এক্স কত? এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার এক্স দ্রব্য হতে আয়। কোন দ্রব্য হতে আয়? এক্স দ্রব্য হতে আয়। আমি আয়টা এখানে লিখছি ছোট করে। আর এক্স ইকুয়াল টু
50x মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার। আমি লিখলাম এক্স দ্রব্য হতে আয়। এখন আমি ওয়াই দ্রব্য হতে আয় বার করব। কোনটা হতে? ওয়াই দ্রব্যের আয় বার করব। তা আমি যদি ওয়াই দ্রব্যের আয় যদি বের করতে চাই, তাহলে আমার ওয়াই দ্রব্যের চাহিদার সমীকরণ দরকার। আবার ওয়াই দ্রব্যের চাহিদার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 30 মাইনাস পি ওয়াই। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছি, আয় বের করতে হলে দাম সমান চিহ্নের বামে চলে আসতে হবে, আর পরিমাণ ডানে চলে আসতে হবে। মাইনাস পি ওয়াইটা বামে আসলে কত হয়ে গেল? পি ওয়াই 30 মাইনাস ওয়াই। সুতরাং আমি ওয়াই দ্রব্য হতে আয় যদি বের করতে চাই, আর ওয়াই, আর ওয়াইটা কি হলো? ওয়াই দ্রব্য হতে আয়, সেটা কত? ওয়াই দ্রব্যের দাম ইন্টু ওয়াই দ্রব্যের পরিমাণ, আর ওয়াই টু পি ওয়াইটা কত? 30 মাইনাস ওয়াই, আর এই পি ওয়াই এর মানটা এটা বসালাম 30 মাইনাস ওয়াই, আর এই ওয়াইটা এখানে লিখলাম। সুতরাং আর ওয়াই ইকুয়াল টু, এখানে একটা দিতে হবে, 3 নাম্বার সমীকরণ, ওই যে ওয়াই দ্রব্যের দাম বের করার জন্য 3 নাম্বার সমীকরণ। এটা 30 কত হলো? ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আর ওয়াই দ্রব্য হতে আয় হলো 30 ওয়াই মাইনাস কত? ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এক্স দ্রব্য হতে আয় বের করলাম এবং ওয়াই দ্রব্য হতেও আয় বের করলাম। এখন আমরা মোট আয় বের করব। আর মোট আয় কিভাবে বের করব? সেটা হচ্ছে আর ইকুয়াল টু আর এক্স প্লাস কত? আর ওয়াই। অর্থাৎ এক্স দ্রব্যের আয় এবং ওয়াই দ্রব্যের আয় যোগ করে আমি কি বের করব? মোট আয়। তাহলে আমি দেখি আর ইকুয়াল টু এক্স দ্রব্যের আয় হচ্ছে 50x মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার, আর ওয়াই দ্রব্যের আয় হচ্ছে 30y মাইনাস ওয়াই স্কোয়ার। এই এক্স দ্রব্যের আয় এবং ওয়াই দ্রব্যের আয় যোগ করে আমি কি বের করেছি? মোট আয় বের করেছি। এখন আমি কি বের করব? মুনাফা অপেক্ষক। আমি জানি মুনাফা অপেক্ষক পাই ইকুয়াল টু কত? আর মাইনাস সি। আমাকে এখানে লিখতে হবে, এখন মুনাফা অপেক্ষক হলো পাই ইকুয়াল টু আর মাইনাস সি। আমি এর আগেও এটা আলোচনা করেছি, মুনাফা অপেক্ষক হচ্ছে আয় এবং ব্যয়ের পার্থক্য। একটু ভাষা দিতে হবে, মুনাফা অপেক্ষক হলো পাই ইকুয়াল টু আর মাইনাস সি। আর এখানে বলতে হবে এখন মোট আয় হলো আর ইকুয়াল টু আর এক্স প্লাস আর ওয়াই। আমরা এখন পাইটা বের করি। আমার আয়টা কত? 50x মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার প্লাস 30y মাইনাস ওয়াই স্কোয়ার। আমি আয় অপেক্ষক লিখেছি, এরপরে ব্যয় অপেক্ষক লেখার আগে একটা মাইনাস আছে, আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, কারণ ব্যয় অপেক্ষকের আগে কে আছে? একটা মাইনাস আছে। এই জন্য সতর্কতার জন্য আমি কি করেছি? একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, যাতে চিহ্নের যাতে কোনো ভুল না হয়। ব্যয় অপেক্ষক সির জায়গায় কত লিখবো? এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত? 20। আমি যদি ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে যদি এই মানগুলো বসিয়ে দিতাম আর তাহলে আমার সম্পূর্ণ অঙ্কটা ভুল হয়ে যেত। কেন? কারণ ব্যয় অপেক্ষকের আগে একটা মাইনাস আছে, যদি ফার্স্ট ব্র্যাকেট না দিতাম তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাসটা হয়ে যাবে মাইনাস টোয়াইস এক্স ওয়াই প্লাসটা হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 20 হবে মাইনাস 20। চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে। তা আমি সতর্কতা হিসাবে কি করেছি? মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে দিয়েছি। এখন আমার মুনাফা অপেক্ষক পাই ইকুয়াল টু 50x, আর কোথাও আছে কিনা? নাই। অর্থাৎ 50x যা আছে কি তাই। মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার আছে কিনা? আছে। মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার, একই চিহ্ন থাকলে যোগ হয়, আর চিহ্ন যা আছে তাই বসে। সো মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার। এরপরে হচ্ছে
আবার 30y এখানে কোথাও নাই, আমি এই জন্য 30y লিখে ফেললাম। মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস টোয়াইস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার, কয়টা ওয়াই স্কোয়ার? দুইটা ওয়াই স্কোয়ার, মাইনাস টোয়াইস ওয়াই স্কোয়ার। এরপরে আছে মাইনাসে প্লাসে মাইনাস টোয়াইস এক্স ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস 20। এইটা হলো আমার মুনাফা অপেক্ষক, এটা হচ্ছে আমার মুনাফা অপেক্ষক। এখন আমি আমার মূল অঙ্কটা শুরু করব, কারণ আমাকে প্রশ্ন করেছে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর বের করো। সর্বোচ্চ কথাটা মুনাফার সাথে লেখা আছে, এই জন্য প্রয়োজনীয় শর্ত মুনাফা অপেক্ষককে করতে হবে। এই জন্য মুনাফা অপেক্ষক আমাকে বের করতে হয়েছে। আমাকে মুনাফা অপেক্ষক সরাসরি দেয়া ছিল না, চাহিদা অপেক্ষক দেয়া ছিল। অনেক পথ ঘুরে সেই চাহিদা অপেক্ষক হতে খরচ অপেক্ষকের সহায়তা নিয়ে আমরা মুনাফা অপেক্ষক বের করেছি। অনেক সময় প্রশ্ন সহজ করার জন্য আমাকে ডাইরেক্ট মুনাফা অপেক্ষক কি করতে পারে, দিয়ে দিতে পারে। তাহলে কিন্তু আমার আগের কাজগুলো কোনো কিছুই করা লাগবে না, কাজ অনেক সহজ হয়ে যাবে। আর কোনো কোনো সময় বলে আয় অপেক্ষক আর ব্যয় অপেক্ষক। আয় অপেক্ষকটা দেওয়া থাকবে, এই যে কষ্ট করে তখন আয় আর বের করা লাগবে না, আয় অপেক্ষক দেওয়া থাকবে, তখন আমরা আয় থেকে এই ব্যয় বাদ দিয়ে মুনাফা অপেক্ষক বার করব। তবে সাধারণত আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে গ বিভাগে যে প্রশ্ন আসে 10 মার্ক, সেখানে কিন্তু আমরা ওই চাহিদা অপেক্ষক থেকেই প্রশ্নটা কি করা হয়, যে নাম্বার বেশি এই জন্য লেখাওটা কি বেশি হবে। আমি মুনাফা অপেক্ষকটা আমার কাজের সুবিধার জন্য উপরে লিখলাম আর 5 নাম্বার দিলাম। এই জন্য দিয়েছি, ওই যে আমাকে বলেছে সর্বোচ্চ মুনাফার পরিমাণ বের করো, আমি তখন উৎপাদন এক্স আর ওয়াই এর মান বসিয়ে দিলে সর্বোচ্চ মুনাফার পরিমাণটা কি হবে আমি পেয়ে যাব। এখন সর্বোচ্চ কথাটা যেহেতু মুনাফা অপেক্ষকের সাথে আছে, সেই জন্য আমি কি লিখব, সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত অনুযায়ী। স্বাধীন চলক কয়টা আছে? দুইটা আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি ওয়াই। অতএব এখানে আংশিক অন্তর্কলন হবে, একবার এক্স এর সাপেক্ষে আরেকবার ওয়াই এর সাপেক্ষে। আমি এইটাকে অন্তর্কলন করলাম এক্স এর সাপেক্ষে, কি নাম দিলাম F1। আমি মুনাফা অপেক্ষককে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলাম, নাম দিলাম F1। ইচ্ছে করলে আমি fx-ও দিতে পারি, কিন্তু আমি বলেছি এর আগের ক্লাসে আমি 1 2 3 এগুলো পছন্দ করি, এই জন্য F1 দিয়েছি। এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে এটা কত হয়েছে 50, এটা হচ্ছে মাইনাস কত 6x, এখানে x নাই 0, x নাই 0, এখানে x আছে, x কে x এর সাপেক্ষে করলে 1 থাকবে কত মাইনাস টোয়াইস y, এটা কনস্ট্যান্ট, এটা প্রয়োজনীয় শর্ত 6 নাম্বার। সব সময় প্রয়োজনীয় শর্ততে একটা নাম্বার দিতে হবে, কিসের জন্য? ওইখান থেকে আমাকে পর্যাপ্ত শর্ত কি করতে হবে, পরীক্ষা করতে হবে। যেহেতু আমি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করছি, আমি বারবার বলেছি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে এক্স চলক অপর স্বাধীন চলক ওয়াই কনস্ট্যান্ট থাকবে, ওয়াই এর অন্তর্কলনটা 0 হবে। তবে ওয়াইটা যদি এক্স এর সাথে যুক্ত থাকে তাহলে সহগ হিসাবে যা আছে তাই বসবে এই নিয়মের ভিত্তিতে। এখানে 50x, x আছে, x কে x এর সাপেক্ষে করলে 1 থাকবে কত সহগ 50 মাইনাস ট্রাইস x স্কয়ার অন্তর্কলন মাইনাস 6x 30y, এখানে কোনো x নাই, পুরাটা কনস্ট্যান্ট অন্তর্কলন 0 মাইনাস টোয়াইস ওয়াই স্কয়ার, কোনো x নাই, পুরাটা কনস্ট্যান্ট অন্তর্কলন 0 টোয়াইস xy, 2y টা x এর সাথে আছে, অতএব 2y টা কি সহগ যা আছে তাই বসবে। x এর অন্তর্কলন x এর সাপেক্ষে কত 1 কনস্ট্যান্ট 0, আর এই 0 হচ্ছে ইকুয়াল টু 0 হচ্ছে প্রয়োজনীয় শর্ত হতে। এবার একটা নাম্বারিং আমি করলাম। আমরা জানি, আমি বলেছি যে প্রয়োজনীয় শর্ত হতে যে সমীকরণ পাওয়া যাবে এটা সমাধান করে চলকের মান বের করতে হবে। আমি এই প্রয়োজনীয় শর্তটা আমি দেখলাম যে x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1 কনস্ট্যান্ট আছে, এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। অতএব আমি চিন্তা করলাম এটা ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করা যাবে, এই জন্য কনস্ট্যান্টটাকে আমি কোথায় নিয়ে গেলাম, ডানে।
সুতরাং এটাকে সাজাচ্ছি -6x মাইনাস টুয়াইস ওয়াই প্লাস 50 সমান চিহ্নের ডানে গেলে -15 ডট ডট কত 7 নাম্বার। এই যে -6x -20 ইকুয়াল টু -50 সমীকরণটা, এটা আমি আগেই একটা ক্র্যামারস রুল বোঝানোর জন্য ইচ্ছে করে আমি সমীকরণটা কি করেছি দিয়েছি, যাতে এখন যাতে আমার সমাধান করা যাতে কি না লাগে, কারণ সমাধান তো আমি আগেই করে ফেলেছি। আরেকটা প্রয়োজনীয় শর্ত রয়েছে, যেহেতু দুটো স্বাধীন চলক, প্রয়োজনীয় শর্ত কয়টা হবে? দুটো। তিনটা স্বাধীন চলক হলে প্রয়োজনীয় শর্ত কয়টা হবে? তিনটা। তখন তিনটা সমীকরণ সমাধান করে আমাদেরকে চলকের মান বের করতে হবে। এরপর এটা হচ্ছে পাইকে কার সাপেক্ষে অন্তর্কলন করব? ওয়াইয়ের সাপেক্ষে। কি নাম হলো? F2। যখন আমি ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করব তখন ওয়াইটা চলক হিসেবে বিবেচিত হবে, অপর স্বাধীন চলক এক্স কনস্ট্যান্ট হবে, অতএব এক্স এর অন্তর্কলন 0 হবে। কিন্তু এক্স যদি ওয়াইয়ের সাথে যুক্ত থাকে তাহলে এক্স সহগ হবে, সহগ হিসেবে যা আছে তাই বসবে। এই নিয়মের ভিত্তিতে এখন আমি অন্তর্কলন করব। আমি বারবার বলছি অন্তর্কলনের ডিফারেন্সিয়েশনের আমি 8টা ক্লাস দিয়েছি। আবার ডিফারেন্সিয়েশনের ক্লাস না করে অপটিমাইজেশনের ক্লাস করাটা হচ্ছে সময়ের অপচয়, সময় নষ্ট করা, এবং অপটিমাইজেশন কখনো পারা যাবে না। আগে আমাকে ডিফারেন্সিয়েশনে এক্সপার্ট হতে হবে, তারপর আমাকে অপটিমাইজেশনে আসতে হবে। আমাদের পদে পদে কি করতে হচ্ছে? অন্তর্কলন করতে হচ্ছে। আর বিশেষ করে আংশিক অন্তর্কলনের ব্যাপারে একেবারে লাস্ট ক্লাসে 8 নম্বর ক্লাসে যা আলোচনা করেছি সেটা একটু খেয়াল রাখতে হবে। যাক, আমি ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করব। ওয়াই নাই 0, এখানে ওয়াই নাই 0, এখানে ওয়াই আছে 30 হচ্ছে সহগ। এখানে ওয়াই স্কোয়ার 2 আগে আসবে, -4y অন্তর্কলন। এখানে টুয়াইস এক্স ওয়াই, ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করলে 1 হবে, আর -2x সহগ। কনস্ট্যান্ট 0 আর ইকুয়াল টু 0 হচ্ছে আমার প্রয়োজনীয় শর্ত। এটা হচ্ছে 8 নাম্বার সমীকরণ। এটাকে সমীকরণকে একটু সাজালাম। সুতরাং যেহেতু আমাদের এক্সটা আগে, এই জন্য -2x টা আমি কি করেছি আগে, -4y -30 ইকুয়াল টু কয় নাম্বার? 9 নাম্বার সমীকরণ। যেহেতু আমার 7 নাম্বার সমীকরণে এক্সটা প্রথমে ছিল, এই জন্য এখানেও আমি -2x কে আগে রেখেছি, দেন -4y আর +30 সমীকরণের সমান চিহ্নের ডান দিকে চলে গেলে কি হয়ে যাবে? -30 হয়ে যাবে। এখানে আমরা দেখছি এই 7 নাম্বার আর 9 নাম্বার সমীকরণ। কয় নাম্বার? 7 ও 9 নং সমীকরণ। এই দুইটা সমীকরণ আমাদেরকে সমাধান করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1 কনস্ট্যান্ট, x y এর পাওয়ার 1 কনস্ট্যান্ট। এর মানে এটা হচ্ছে একটা লিনিয়ার অ্যালজেব্রা, একমাত্রিক সমীকরণ, বীজগাণিতিক সমীকরণ। অতএব এটাকে আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করতে পারি। আজকের ক্লাস শুরুতেই আমি এটার সমাধান কি করেছি দেখিয়েছি। 7 আর 9 কে আমরা ম্যাট্রিক্সে রূপ দেব। তাহলে এখানে কি লিখবো? 7 ও 9 নং সমীকরণকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাওয়া যায়, ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাওয়া যায়। তাহলে ওই ম্যাট্রিক্স আকারে সাজাবো, তারপর বলবো ক্র্যামারস রুলের সমাধান করে x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত। এটা আমি করে ফেলেছি, করে x এর মান 7 পেয়েছি, y এর মান 4 পেয়েছি। সমীকরণগুলো আমরা দেখি সেম সমীকরণ, এই যে সেম, এইটা এইটা, তবে এটা দেখি আমরা এই যে এইটা। তাহলে এটা অলরেডি আমরা সমাধান করে x এর মান কত পেয়েছি? 7, আর y এর মান কত পেয়েছি? 4। এখন x ইকুয়াল টু 7 এবং y ইকুয়াল টু 4 হলে মুনাফা সর্বোচ্চ হয় কিনা সেটা নিশ্চিত হতে হবে। আর সেটা নিশ্চিত হওয়ার জন্য আমাকে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। কেউ প্রশ্ন করতে পারো, স্যার আমি তো x এর মান বের করে ফেলেছি আর y এর মান তো বের করে ফেলেছি, তাহলে এখানে তো আনসার দিয়ে দিলে চলে, কেন পর্যাপ্ত শর্ত পরীক্ষা করব? এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে, প্রশ্নে কিন্তু যে একচেটে কারবারির উৎপাদন x আর y মানটা চায় নাই। প্রশ্ন বলেছে একচেটে কারবারি এমন উৎপাদন বার করব যেখানে মুনাফা সর্বোচ্চ হয়। তাহলে x ইকুয়াল টু 7, y ইকুয়াল টু 4 উৎপাদনে একচেটে কারবারির মুনাফা সর্বোচ্চ হয় কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে।
আর পর্যাপ্ত শর্ত পরীক্ষা করার জন্য কিছু উপাদান আমাদেরকে বের করতে হবে। ওই যে F11, F12, F22, এইটা আমি গত ক্লাসে কি করেছি আলোচনা করেছি। এই F11, F22, F12 এগুলা বের করতে হবে। আবার প্রয়োজনীয় শর্ত 6 নাম্বার আর কয় নাম্বার 8 নাম্বারের প্রেক্ষাপটে এই মানগুলো আমাকে বের করতে হবে। তাহলে এখন আমি কি লিখব? আমি লিখব এই মান বের করার পর x আর y এর মান বের করার পর আমি খাতায় লিখব উৎপাদন x = 7 এবং y = 4 হলে মুনাফা সর্বোচ্চ হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য 6 নং এবং 8 নং এর সহায়তায় পর্যাপ্ত শর্ত নিম্নে পরীক্ষা করা হলো। আবারও বলছি, উৎপাদন x = 7 এবং y = 4 হলে মুনাফা সর্বোচ্চ হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য 6 এবং 8 নং এর সহায়তায় পর্যাপ্ত শর্ত নিম্নে পরীক্ষা করা হলো। তাহলে সেই হেসিয়ান নির্ণয়টা লেখার আগে হেসিয়ান নির্ণয়কের যে এলিমেন্টস গুলো আছে, যে উপাদানগুলো আছে, সেগুলো আগে আমাকে কি করতে হবে? বের করতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে F11, আর কি আছে? F22, আর আছে F12 = F21। কারণ আমরা জানি ইয়ংস থিওরেম অনুযায়ী, কি জানি আমরা? ইয়ংস থিওরেম অনুযায়ী F12 আর F21 পরস্পর সমান হয়। অতএব আমি F12 বের করলে হবে, F21 আর জানার দরকার নেই, কারণ F21টা কার সমান হবে? F12 এর সমান হবে। প্রথমে আসি F11। F11, তাহলে F11 বের করার জন্য প্রথমে কোথায় যেতে হবে? F1 এ গিয়ে এটাকে আবার x এর সাপেক্ষে অন্তর্কলন করলে F11 হবে। F11 মানে কি? 1 কয়বার লিখেছি? 2 বার। এর মানে ফাংশনকে 1 নাম্বার চলকের সাপেক্ষে 2 বার অন্তর্কলন করতে হবে। 1 নাম্বার চলক x এর সাপেক্ষে অন্তর্কলন করছি এই একবার, আরেকবার করতে হবে x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে করলে 0, এখানে x নাই, y 0, এখানে x আছে, সহগ -6। তাহলে F11 হচ্ছে আমার কত? -6। এরপরে আমি F22 বের করব। F22 মানে কি? y হচ্ছে আমার 2 নাম্বার চলক। তাহলে F22 হচ্ছে আবার দ্বিতীয় চলক y এর সাপেক্ষে পরপর কয়বার? 2 বার অন্তর্কলন করা। প্রথমবার করেছি এই যে F2, এটাকে আবার y এর সাপেক্ষে করব। এখানে 30, y এর সাপেক্ষে করলে 0, -2x, y এর সাপেক্ষে 0, এখানে y আছে, y কে y এর সাপেক্ষে করলে 1 থাকে, কত? সহগ -4, আর 1 গুণ দিলে -4। তাহলে এখানে কত লিখব? -4। এরপরে আমরা F12 বের করব। F12 মানে কি? প্রথমে 1 নাম্বার চলকের সাপেক্ষে অন্তর্কলন করব, এরপরে 2 নাম্বার। 1 নাম্বার চলকের সাপেক্ষে অন্তর্কলন করেছি, এখন 2 নাম্বার চলক মানে y এর সাপেক্ষে অন্তর্কলন করব। y এর সাপেক্ষে এটাকে করলে 0, 0, y আছে, কত? -2। F12 যেহেতু -2, তাহলে F21 ও কত হবে? -2 হবে। যদি প্রমাণ দেখতে চাই তাহলে দেখি আমরা F21। তাহলে প্রথমে কোথায় যেতে হবে? F2 তে। এরপর 1 নাম্বার চলক x এর সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। x এর সাপেক্ষে অন্তর্কলন করলে 0, 0, x এর সাপেক্ষে করলে x 1 হয়ে যাবে, থাকে -2। তাহলে F12 এর মান আর F21 এর মান সমান হতে বাধ্য, বাধ্য, বাধ্য। এটা হচ্ছে ইয়ংস থিওরেম বা ইয়ং এর উপপাদ্য, যেটা আমরা এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। এখন আমি হেসিয়ান নির্ণয় কি করব? বের করব। কি বের করব? আমি হেসিয়ান নির্ণয় বের করব। আমি এখন হেসিয়ান নির্ণয় বের করব। হেসিয়ান নির্ণয়টা হচ্ছে ডিটারমিনেন্ট অফ h = F11, F12, F21, F22। সহজ কথায় 11, 12, 21, 22 সাথে f থাকবে। এখন এই মানগুলো তো আমি আগেই বের করেছি। h = F11 হচ্ছে -6, F12 হচ্ছে -2, F21 এই যে কত? -2, F22 হচ্ছে কত? -4। মানগুলো আমি বসালাম। এখন আমি দেখি এই পর্যাপ্ত শর্তটা কার সাথে মিল খাচ্ছে। প্রথমে আমাকে H1টা দেখতে হবে।
h1টা হচ্ছে -6 স্মলার দেন 0। h1 এর মানটা হচ্ছে প্রথমটা, মানে f11 এর মানটা -6 স্মলার দেন 0। এর মানে আমি বুঝলাম আমার এখানে সর্বনিম্ন মান পাওয়া যাবে না, কারণ সর্বনিম্ন মান স্টার্ট হয় h1 গ্রেটার দেন 0 দিয়ে। গ্রেটার দেন 0 দিয়ে সর্বনিম্ন মান স্টার্ট হয়, সর্বনিম্ন মান পাওয়া যাবে না। এখানে যে মানটা পাওয়া যেতে পারে সেটা হচ্ছে সর্বোচ্চ মান, কারণ সর্বোচ্চ মানে পর্যাপ্ত শর্ত স্টার্ট হয় h1 স্মলার দেন 0 দিয়ে। পাওয়া যেতে পারে বলেছি, কেন পাওয়া যেতে পারে? কারণ আমাকে h2 দেখতে হবে। h2 যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমি বলবো যে এখানে সর্বোচ্চ মান পাওয়া যাবে, দুটো শর্তই আমাকে মিলতে হবে। কিন্তু h2 যদি গ্রেটার দেন 0 না হয়, যদি স্মলার দেন 0 হয়, তাহলে আমরা দেখব পর্যাপ্ত শর্ত সর্বোচ্চ কোণের সাথে মিল খায় নাই আর সর্বনিম্ন কোণের সাথে মিল খায় নাই, অর্থাৎ স্যাডেল পয়েন্ট হবে। আমরা দেখি h2টা কি। h2টা কোনটা? h2টা হচ্ছে আমাদের এই পুরা হেসিয়ান নির্ণয়কটা, পুরো হেসিয়ান নির্ণয়কটা হচ্ছে h2। কত? -6 -2 -2 -4। -6 -4 কত? 24। মাইনাস মাইনাসে প্লাস, -2 -2 গুণ দিলে +4 কি হবে? -4 সমান কত? 20। h2 এর মান কত বেরিয়েছে? 20 বেরিয়েছে, +20 গ্রেটার দেন 0। তাহলে আমরা কি দেখলাম? ডিটারমিনেন্ট অফ h1 স্মলার দেন 0, ডিটারমিনেন্ট অফ h2 গ্রেটার দেন 0। ডিটারমিনেন্ট অফ h1 স্মলার দেন 0, ডিটারমিনেন্ট অফ h2 মানে নির্ণয় h2 নির্ণয় গ্রেটার দেন কি? 0। কার সাথে মিলেছে? আমি বলেছি স্মলার এবং গ্রেটার যদি হয়, স্মলারের পর যদি গ্রেটার হয় তাহলে এটা হচ্ছে কি? সর্বোচ্চকরণ। তাহলে এই লাইনগুলো করার পর নিচে কি লিখব? নিচে লিখব যেহেতু পর্যাপ্ত শর্ত ডিটারমিনেন্ট অফ h1, এই খাড়া টানটাকে বলা হয় ডিটারমিনেন্ট, এই খাড়া টানটাকে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট অফ h1 স্মলার দেন 0 এবং ডিটারমিনেন্ট অফ h2 গ্রেটার দেন 0, সেহেতু x ইকুয়াল টু 7 এবং y ইকুয়াল টু 4 হলে একচেটে কারবারি মুনাফা সর্বোচ্চ হবে। অতএব একচেটে কারবারি সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর x equal to 7, y equal to 4, আনসার কমপ্লিট। আমি আবারও বলছি, ফিনিশিং লাইনটা সব সময় ভূমিকা আর উপসংহারটা সুন্দর হওয়া উচিত, ভাষা সাবলীল হওয়া উচিত। আমি লাস্ট লাইনটা বলবো, যেহেতু পর্যাপ্ত শর্ত ডিটারমিনেন্ট অফ h1 স্মলার দেন 0, ডিটারমিনেন্ট অফ h2 গ্রেটার দেন 0, সেহেতু উৎপাদন x equal to 7, y equal to 4 হলে মুনাফা একচেটে কারবারি মুনাফা সর্বোচ্চ হবে। অতএব একচেটে কারবারি সর্বোচ্চ মুনাফার সাথে সম্পর্কিত উৎপাদন x equal to 7, y equal to 4, আনসার। এই 1 নম্বর প্রশ্নটা একটু চেঞ্জ করে দিতে পারে যে একচেটে কারবারি ভারসাম্য উৎপাদন বের করো। এখানে আমি একটা কথা বলে রাখছি, আমি এর আগের ক্লাসেও বলেছি যে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন যে কথার ভারসাম্য উৎপাদন কি একই কথা। কারণ একজন একচেটে কারবারি বলি অথবা পূর্ণ প্রতিযোগিতা ফার্ম হোক অথবা অলিগোপালি হোক, যে কোনো উৎপাদনকারী ভারসাম্য লাভ করবে যেখানে তার মুনাফা সর্বোচ্চ হয়। অর্থাৎ ভারসাম্য উৎপাদন যে কথা, সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর একই কথা। আমার 1 নম্বর প্রশ্নের আনসার শেষ হয়ে গেছে, এখন আমাকে 2 নম্বর প্রশ্নের আনসার বের করতে হবে। 2 নম্বর প্রশ্নটা কি? 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে দ্রব্যের দাম বের করব। তাহলে এক্ষেত্রে আমাদেরকে, আমি সম্ভবত এটা নাম দিয়েছিলাম 1 আর 3। হ্যাঁ, আমি বলবো x এবং y দ্রব্যের দাম বের করার জন্য 1 এবং 3 নং সমীকরণের সহায়তা নেওয়া হলো। 1 এবং 3 নং সমীকরণের আমার 1 নম্বর সমীকরণটা ছিল px equal to 50 minus twice x, 50 minus twice x। তাহলে এখন x দ্রব্যের দামটা কত হবে? px equal to 50 minus 2, x এর মানটা কত? 7। সুতরাং px equal to 50 থেকে 14 গেল কত? 36। শেষ। x দ্রব্যের দাম হচ্ছে কত? 36।
টাকা হলে 36 টাকা, ডলার হলে $36, পাউন্ড হলে 36 পাউন্ড। এখন আমি ওয়াই দ্রব্যের মান বের করব। ওয়াই দ্রব্যের দামটা 3 নম্বর সমীকরণের সাথে সম্পর্কযুক্ত ছিল, সম্ভবত 3 নম্বর সমীকরণের সাথে সম্পর্কযুক্ত ছিল। এবং সমীকরণটা কি ছিল? পিওয়াই। এই যে পিওয়াইটা ভাবে আসলেই বোঝা যায় 30 মাইনাস ওয়াই, অর পিওয়াই ইকুয়াল টু 30 মাইনাস ওয়াই এর মানটা কত? 4। সুতরাং পিওয়াই ইকুয়াল টু কত? 26। তাহলে ওয়াই দ্রব্যের দাম আমাদের কত বেরিয়েছে? আমাদের ওয়াই দ্রব্যের দাম বেরিয়েছে 26। আমাদের ওয়াই দ্রব্যের দাম কত বেরিয়েছে? 26। তাহলে সর্বোচ্চ মুনাফার সাথে সম্পর্কিত এক্স দ্রব্যের দাম হচ্ছে আমাদের 36 আর ওয়াই দ্রব্যের দাম হচ্ছে 26। আমাকে দাম বের করতে বলেছে, তাহলে আমাকে কোথায় যেতে হবে? চাহিদা অপেক্ষকে যেতে হবে। চাহিদা অপেক্ষক থেকে পিএক্স এবং পিওয়াই এর সমীকরণটা তৈরি করে এক্স এর মানটা বসিয়ে দিলে অতি সহজে আমি দাম পেয়ে যাব। আবার লাস্ট প্রশ্নটা ছিল সর্বোচ্চ মুনাফার পরিমাণ বের করো। এর মানে কার মান? পাইয়ের মান বের করতে হবে। এখানে আমি বারবার বলছি এই 3টা প্রশ্নের পার্থক্যগুলো বুঝতে হবে। আমাকে প্রশ্ন করেছে পরীক্ষাতে সর্বোচ্চ মুনাফার পরিমাণ বের করো। আমি কি করলাম? 1 নম্বর প্রশ্নের আনসার এক্স আর ওয়াই এর মানটা দিয়ে চলে গেলাম। নাম্বার পাবো? নাম্বার পাবো না, কারণ আমার কাছে তো এক্স আর ওয়াই এর মান চায় নাই। আমার কাছে চেয়েছে সর্বোচ্চ মুনাফার পরিমাণ পাইয়ের মান। আর এই পাইয়ের মান বের করতে হলে এক্স আর ওয়াই এর মানটা এখানে বসাতে হবে। কত নাম্বার? 5 নাম্বার সমীকরণে বসাতে হবে। তাহলে আমার ভাষা কি দিতে হবে? সর্বোচ্চ মুনাফার পরিমাণ বের করার জন্য 5 নংয়ে x = 7, y = 4 বসানো হলো। তাহলে আমরা বসাই পাই = 50, x এর মানটা 7 minus 3, 7 স্কয়ার 30, ওয়াইটা হচ্ছে কত? 4 মাইনাস 2, ওয়াইটা হচ্ছে কত? 4 স্কয়ার 2y স্কয়ার, ওয়াইটা হচ্ছে 4 স্কয়ার। এরপরে আমি কি করতে পারি? twice xy মাইনাস 2 ইন্টু x হচ্ছে 7, y = 4 মাইনাস 20। একটু সরল করলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে। পাই = 7 আর 50 এ কত? 350 বিয়োগ 7 এর স্কয়ার হচ্ছে 49, কে 3 দ্বারা গুণ করলে 147, 4 30 এ কত? প্লাস 120। এরপর 4 4 কত? 16, দ্বিগুণা কত? 32, মাইনাস 32। এরপর হচ্ছে 4 7 28, দ্বিগুণা কত? 56, মাইনাস 56, মাইনাস 20। হ্যাঁ, 4 7 28, দ্বিগুণা 56 আর মাইনাস 20। সুতরাং পাই = 350, এখানে প্লাস আছে আর এখানে 120 প্লাস আছে, তাহলে কত? 470। 350 120 470। 147 মাইনাস আছে, 147 সাথে 32 কি হবে? যোগ হবে। তাহলে হচ্ছে 147 177 179। 179 সাথে 20 যোগ করলে কত হবে? 199। 56 যোগ করলে 255, বিয়োগ যাবে 255, বিয়োগ গেলে কত? 45 হচ্ছে 300, আরো 170, তাহলে 215। সুতরাং মুনাফার পরিমাণ হচ্ছে কত? 215। দেখি 10 থেকে 5 গেলে 5, 6 থেকে 5 গেলে 1, 4 থেকে 2 গেলে 2। তাহলে আমাদের সর্বোচ্চ মুনাফার পরিমাণ হচ্ছে কত? 215। তাহলে আমরা কি দেখলাম? আমাদের সর্বোচ্চ মুনাফার পরিমাণ হচ্ছে 215। তো এইভাবে আমি এমন একটা সমস্যার সমাধান করলাম একেবারে প্রথম থেকে কি শেষ পর্যন্ত, এবং এই সমস্যার সমাধান যদি আমি করতে পারি তা আমার বিশ্বাস অপটিমাইজেশনের যে কোনো সমস্যা আমি কি করতে পারবো? সমাধান করতে পারবো। কেন? কারণ আমাকে চাহিদা অপেক্ষক দেওয়া ছিল। প্রশ্ন অনেক সময় কি করবে? আয় অপেক্ষক আর ব্যয় অপেক্ষক দেওয়া থাকবে, তাহলে কাজ সহজ। তখন কিন্তু আর আয় বের করা লাগবে না, আমি আয় থেকে ব্যয় বাদ দিব।
কখনো মুনাফা অপেক্ষক দেওয়া থাকবে। এটা আরও কি সহজ। তবে এই সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদেরকে যে বিষয়টা কি জানতে হবে সেটা হচ্ছে অন্তর্কলন এবং সমীকরণের সমাধান। আমি নেক্সট ক্লাসে বাধা শর্ত সাপেক্ষে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ আলোচনা করব। বাধা শর্ত সাপেক্ষে বা সীমা শর্ত সাপেক্ষে সর্বোচ্চকরণ ও সর্বনিম্নকরণ আলোচনা করব এবং দ্বিতীয় বর্ষ অর্থনীতিতে এই প্রশ্নগুলো প্রায় প্রতি বছরই আসে। সাধারণত আমরা উপযোগ সর্বোচ্চ করতে চাই, আর এই উপযোগ সর্বোচ্চটা নির্ভর করে কিসের উপর? বাজেটের উপর নির্ভর করে। এখানে বাজেটটা হচ্ছে কি শর্ত, অর্থাৎ বাজেটের ভিত্তিতে আমরা কি সর্বোচ্চ করতে চাইব? আমরা উপযোগ সর্বোচ্চ করতে চাইব। এইটা আমি আগামী ক্লাসে কি করব? আলোচনা করব। আগামী ক্লাসে আলোচনা করার পূর্বে জাস্ট একটা বিষয় আলোচনা করে আজকে আমি শেষ করব। সেটা হচ্ছে যে 3টা সারি 3টা কলাম থাকলে নির্ণায়ক মান কিভাবে বের করতে হয়। আমরা 2টা সারি এবং 2টা কলামেরটা আলোচনা করেছি। 3টা সারি এবং 3টা কলাম থাকলে আমরা কিভাবে নির্ণায়ক মান বের করব, এটা একটু আজকে আলোচনা করে শেষ করব। তখন আগামী ক্লাস আমার জন্য ইজি হয়ে যাবে। যেমন আমি একটা দিচ্ছি, একটা নির্ণায়ক দিচ্ছি, ডিটারমিনেন্ট অফ h ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9। এই নির্ণায়ক মানটা আমি কি করব? বের করব। এখানে 1টা 2টা 3টা সারি 1 2 3টা কলাম। তো এটা নির্ণায়ক মানটা আজকে দেখিয়ে দিচ্ছি। এটা ক্লিয়ার হয়ে গেলে আমাদের অপটিমাইজেশনের নেক্সট ক্লাসটা একেবারেই কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। এটাই নতুনত্ব, আর কোনো কিছু না, বাদ বাকি প্রায় আগের মতো। এটা নির্ণায়ক মানটা কিভাবে বের করতে একটু দেখাচ্ছি। h প্রথমে এই 1 লিখবো, প্লাস হলে +1, মাইনাস হলে -1। এখানে আমি একটা সংখ্যা লিখেছি, যে কোনো 7 থাকতে পারে, 8 থাকতে পারে, -6 হলে -6 লিখবো। এখন 1 আছে, 1 লিখবো, লিখে একটা নির্ণায়ক টান দেব, দিয়ে কি করব? এই 1 যে সারিতে আছে সেটা কেটে দেবো, যে কলাম আছে সেটা কেটে দেবো, মানে এই সারিটা কেটে দেবো আর এই কলামটা কেটে দেবো। কেটে দিলে কত আছে? 5 6 8 9। এই 5 6 8 9 লিখব। আমি আবার বলছি, আমি যে উপাদানটা লিখব সেই উপাদানটা লিখে ওই উপাদানের সারি এবং কলামের উপাদানগুলো কেটে দেব, কেটে বাকি উপাদানগুলো লিখব। যেমন আমি 1 লিখেছি, কত আছে? 1 আছে। আমি 1 লিখেছি, 1 যে সারিতে আছে, যে কলামে আছে, যে ডট ডট কেটে দিয়েছি, বাকি উপাদানগুলো 5 6 8 9 লিখব। চিহ্ন যা আছে তাই লিখব। এরপর এখানে +2 আছে, -2 লিখব। মাঝখানের চিহ্নটার পরিবর্তন হবে। কার চিহ্নের পরিবর্তন হবে? মাঝখানের চিহ্নটা পরিবর্তন হবে। +2 হলে -2, -2 হলে +2। আবার কত আছে? +2 আছে, -2 লিখেছে। আবার আগের নিয়ম, 2 যে সারিতে আছে সেই সারির উপাদানগুলো বাদ যাবে, যে কলামে আছে সেই কলামের উপাদানগুলো বাদ যাবে, বাকি উপাদানগুলোর নির্ণায়ক মান বের করতে হবে। আবার বলছি, 2 যে সারিতে আছে সেই সারির উপাদানগুলো বাদ যাবে, 2 যে কলামে আছে সেই কলামের উপাদানগুলো বাদ যাবে, বাকি উপাদানগুলোর নির্ণায়ক মান। এই যে 2 1 নাম্বার সারিতে আছে, বাদ যাবে, 2 নাম্বার কলামে আছে, বাদ যাবে, তাহলে থাকে কে? 4 6 7 9, 4 6 7 9। আবারও বলছি, 2 1 নাম্বার সারিতে আছে, বাদ যাবে, 2 নাম্বার কলামে আছে, বাদ যাবে, থাকে কে? 4 6 7 9। এরপর 3 লিখব, চিহ্ন যা আছে তা। +3 হলে +3, -3 হলে -3। এর মানে আমরা কি দেখলাম? যে প্রথমটা এবং তৃতীয়টা, প্রথমটা এবং তৃতীয়টা চিহ্ন যা আছে তাই, মাঝখানের চিহ্ন কি হবে? পরিবর্তন হবে। এখন 3 যে সারিতে আছে বাদ যাবে, যে কলামে আছে বাদ যাবে, 4 5 7 8, 4 5 7 8। এখন অঙ্কগুলো আগের মতো। কার মতো? আগের মতো। সেটা কিভাবে? এই যে আমি দেখাচ্ছি, 1 5 9 5 9 45 বিয়োগ 6 টা কত? 48। আপনারা জানেন এইটা গুণ করার পর চিহ্ন প্লাস হলে মাইনাস বসাতে হবে, আর মাইনাস হলে প্লাস বসাতে হবে। -2 4 9 36 বিয়োগ 6 7 কত? 42 +3 4 8 কত? 32 5 7 কত? 35। এখন 45 সাথে 48 গেলে কত? -3।
36 থেকে 42 গেলে -6 আর -2 গুণ দিলে +12। ভালো করে লক্ষ্য করা দরকার, ব্র্যাকেটের ভিতরে কোন চিহ্ন আসছে? এখানে আসছে মাইনাস চিহ্ন। 36 থেকে 42 বাদ দিলে -6 আর -2 +12। 32 থেকে 35 গেলে -3 আর +3 গুণ দিলে -9। -12 +12 = 0। নির্ণায়ক মানটা কত বেরিয়েছে? এটা নির্ণায়ক মানটা 0 বেরিয়েছে। নির্ণায়ক মানটা কত বেরিয়েছে? 0 বেরিয়েছে। এইভাবে 3/3 মানে 3টা সারি 3টা কলাম যদি থাকে, নির্ণায়ক মানটা আমরা বের করলাম। আবার একটু রিপিট করছি কিভাবে করতে হবে। সেটা হচ্ছে প্রথমে 1 যা আছে তাই লিখবো, চিহ্ন যা আছে তাই লিখবো, সারি কাটবো, কলাম কাটবো, 5 6 8 9 লিখবো। +2 থাকলে -2 লিখতে হবে। এটা হচ্ছে কিন্তু 2, আমি ওই চিহ্ন দেওয়ার কারণে বোঝা যাচ্ছে না। এখানে কত আছে? 2। এটা +2 হলে কত লিখবো? -2। আবার সারি কাটবো, কলাম কাটবো, 4 6 7 9 লিখবো। +3 যা আছে তাই, মানে এইটার আর এইটার চিহ্ন পরিবর্তন হবে না। তারপর কি করব? সারি কাটো, কলাম কাটলাম, 4 5 7 8, 4 5 7 8। বাদ বাকি আগের নিয়মে আমরা করলাম। আমরা নির্ণায়ক মান কত পেয়েছি? 0 পেয়েছি। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা সীমা শর্ত সাপেক্ষে সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ বিশেষত উপযোগের অঙ্ক করব। অতএব আগামী ক্লাস আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।